দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচি। কেমন আছেন? ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ক্ষমা চাইল পুলিশ, স্বজনেরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ। দৈনিক সমকাল, বিদ্যুতে শ্বেতহস্তি রামপালের সুন্দরবনের সর্বনাশ। অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকব, ধর্মীয় নেতাদের প্রতি ডক্টর ইউনূস। দৈনিক যুগান্তর, উল্টো স্রোতে মূল্যস্ফীতি, মতপার্থক্য থাকলেও সবাই এক পরিবার, ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস। কালের কণ্ঠ, ব্যবসায়ীরা উপেক্ষিত, ঘনীভূত হচ্ছে সংকট। তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা, ট্রান্সকমের দলিল জালিয়াতি। বাংলাদেশ প্রতিদিন, কষ্টে আছে মানুষ, আয় কমেছে ৯০% মানুষের, আসছে নতুন দল নিবন্ধনের সুযোগ। মানব জমিন, আমরা সবাই এক পরিবার, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। কম দামের পণ্য শেষ হয়ে যায়, লাইন শেষ হয় না। খবরের কাগজ, সয়াবিন তেল উধাও, শহরে মূল্যস্ফীতি 15%। যায় দিন, ফের নাগালের বাইরে খাদ্যপণ্য, মূল্যস্ফীতি বেড়ে 13.80। আমরা বাংলাদেশি, এক পরিবারের সদস্য। দেশ রূপান্তর, জাতীয় সরকারে অনৈক্য। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে। আমাদের সময়, বিশ্বকে ঐক্যের বার্তা দিল সংলাপ। সময়ের আলো, আলোচনায় জাতীয় সরকার, ধর্মীয় নেতাদের প্রধান উপদেষ্টা, ধর্মের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। কালবেলা, প্রাথমিক বাদ যাচ্ছে 7 গদ্য পদ্য, যোগ হচ্ছে 8টি। ইনকিলাব, হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, ভারতের ষড়যন্ত্র রুখবেই বাংলাদেশ। দৈনিক দিনকাল, মূল্যস্ফীতি বেড়ে 13.80%, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। রূপালী বাংলাদেশ, আওয়ামী লীগ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ইন্টারনেট, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ধর্মীয় নেতাদের প্রতি প্রধান উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ, বাড়ানো হবে আমদানি, অনুমোদন পেতে যাচ্ছে নতুন 33 কোম্পানি, 25 সালের শুরুতেই সমস্যার সমাধান। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। সূচি, আপনি শিরোনাম শুনলেন। আজকের প্রধান শিরোনাম অনেকটাই শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। গতকাল রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, গত পরশু। গতকাল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করলেন। তো এই যে সম্প্রীতির আভাস, সবাই ঐক্যবদ্ধ, কি মনে হয়? আমি এই প্রসঙ্গটাতে আসার আগে একটা অন্য বিষয়ে স্মরণ করতে চাই। আজ 6ই ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস। 1990 সালের এই দিনে স্বৈরাচারী এরশাদের পতন ঘটেছিল এবং অনেক স্বপ্ন নিয়ে আমরা গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাব সেরকম প্রত্যাশা করেছিলাম। কিন্তু মাঝে বারবারই আমরা ব্যাহত হয়েছি। বিশেষ করে গত 16 বছর চরম স্বৈর শাসন, ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি। সেই পরিস্থিতিতে আমরা সেই স্বৈর শাসনের অবসানের, যে 90-এর স্বৈর শাসনের অবসানের দিনটি আজকে আমরা উদযাপন করছি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে। এই আন্দোলনের আবারও যে এই সাফল্য, ফ্যাসিস্ট হাসিনার পলায়নের ভেতর দিয়ে যে গণতান্ত্রিক সম্ভাবনা তৈরি হয়েছে, আবার যে আশা জেগে উঠছে, সেই আশা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেটা আমাদের সবচেয়ে বড় চাওয়া। আপনাকে এই একই, যেহেতু আপনি প্রসঙ্গ তুললেন, তাহলে আপনাকে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি আমি। আজকে প্রথম আলোতে শিরোনাম হয়েছে 6 ডিসেম্বর 1971 বাংলাদেশকে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দিন। একই দিনে ইতিহাস কি, একই দিনে ভারতের সাথে আবার বৈরিতা শুরু হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনি শিরোনাম ছিল সেটাতে আমি এটাতে একটু বলে যাই যে 6 ডিসেম্বর 1971 ভারত দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রথম দেশ ছিল ভুটান। এবং ভারতের এই স্বীকৃতি দেওয়ার বিষয়টা আসলে আমি এটা খুব স্পষ্টভাবে বলতে চাই যে ভারত 71-এ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, এটা বাস্তবতা।
কিন্তু সেটা যতটা না বাঙালির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, তার চেয়ে অনেক বেশি তার নিজের স্বার্থে, ভারত তার নিজের স্বার্থে আসলে এই কথাটা কি এইভাবে বলবো আমরা, বলা যায়? বলা যায়, কারণ এটা বলা যায় এই কারণেই যে ভারত যদি সেই সময়কার বিশ্লেষণ অনুযায়ী, হ্যাঁ সেটা বলা যায়। এখন যে টানাপোড়েন যেটা চলছে সেটা তো আলাদা, সেটা আলাদা ইস্যু, সেটা একদমই আলাদা। ওই সময়ও একই বাস্তবতা ছিল। যদি ভারত আন্তরিকভাবেই চাইতো, 25শে মার্চে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, ভারত কিন্তু বাংলাদেশকে সামরিকভাবে পাশে দাঁড়ায়। 8ই ডিসেম্বর ভারত, আমরা আজকের অবস্থানে আছি। আমরা আজকের যে পরিস্থিতি, যে আবারও যাতে কোনো রকম শঙ্কায় আমরা না যাই, আবারও যেন আমরা গণতন্ত্রহীনতার পথে না যাই, আবারও যেন অধিকারহীনতার পথে না যাই, সেই জন্যে আমাদের অনেক বেশি ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এবং সবাই আমরা অনুভব করছি যে জাতীয় ঐক্যের আসলে কোনো বিকল্প নেই, বিশেষ করে জাতীয় ইস্যুতে। প্রত্যেকটি দলের নিজস্ব অবস্থান থাকবে, নিজস্ব রাজনীতি থাকবে, প্রত্যেকের নিজস্ব মতামত থাকবে এবং বহুমতকে ধারণ করে প্রত্যেক দেশের নিজস্ব মতামত থাকবে। প্রত্যেকটি দল বা দেশের নিজস্বতাকে বজায় রেখেই, মানে প্রত্যেকটা দল বা গোষ্ঠী বা মানে প্রত্যেকটি সংগঠনের নিজস্বতাকে বজায় রেখেই জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্যের আসলে কোনো বিকল্প নেই। আমরা এটা দেখে খুব আনন্দিত এবং খুব আশান্বিত হচ্ছি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জাতীয় ঐক্যের জন্য পরশুদিন উনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন, গতকাল নেতাদের সাথে বৈঠক করেছেন। এবং দুটো বৈঠকেই সব পক্ষ, সব রাজনৈতিক দল, সব ধর্মীয় নেতা সবাই জাতীয় ঐক্যের পক্ষে কথা বলেছেন এবং সবাই এক হওয়ার, জাতীয় ইস্যুতে সবাই এক হয়ে জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর কথা বলেছেন। এটা আমাদের দারুণভাবে আশান্বিত করেছে। এই আশার জায়গায় যেমন গতকালের সেই ঐক্যবদ্ধ ছবি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার, এবং আজকের সেই ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার ঐক্যবদ্ধ ছবি অনেক আশা জায়গায়, অনেক আশা জায়গায়। কিন্তু গতকালও আমি আমার অতিথিকে একটা প্রশ্ন করেছিলাম, আজকেও আপনাকে করি, যে ধরা যাক ঐক্যের কথা বলছি, যখন মাননীয় প্রধান উপদেষ্টা একটা পরিবারের কথা বলেন, আমার সাধারণ নাগরিক হিসেবে তখন আমার মনে হয় বাংলাদেশের বৃহৎ পরিবার, সেই পরিবারে কারো ভুল থাকতে পারে, কারো ব্যত্যয় থাকতে পারে, কিন্তু যখন পরিবারের কথা বলি, যে মানুষগুলো একটা দল করত, একদম সাধারণ মানুষগুলো তো ছাপারার হতে পারে না। তাহলে সেই মানুষগুলো কি আমার পরিবারের অন্তর্ভুক্ত মনে হয় এখন? যে মানুষগুলো যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো, বিষয়টা হচ্ছে আসলে তৃণমূলে যারা বা সাধারণ কর্মী সমর্থক যারা, তাদের বিষয়টা আসলে আপনি উত্থাপন করছেন, সেটা একদম আলাদা ইস্যু। সেইটা নিষ্পত্তি করার আগে কেন্দ্রীয়ভাবে যে অবস্থান, যে আওয়ামী লীগ গণহত্যার সাথে, গণহত্যাকারী ব্যাপকভাবে গণহত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, তাদের বিচার আগে নিষ্পত্তি করতে হবে। যে জাতীয় পার্টি 90-এর 80-র দশকে শুরু থেকে যেটা তুলেছিলাম আমরা, যে প্রায় 9 বছর স্বৈরশাসন চালানোর পরে বারবার সুযোগ পেয়ে নিজেকে সংশোধন করেনি, বরং গত 16 বছর মানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের পক্ষে দাঁড়িয়ে মানে মানুষের উপর নিপীড়নে সহায়তা করেছে এবং ফ্যাসিজম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করেছে। সেই দলগুলোর কেন্দ্রীয়ভাবে এবং জাতীয় পর্যায়ে তাদের আগে বিচারের বিষয়গুলি নিষ্পত্তি হোক, তারপরে তো স্বাভাবিকভাবেই নিঃসন্দেহে তৃণমূলে যদি নিরীহ মানুষ থাকে, নিরীহ মানুষ ভিকটিম হোক, এটা আমরা কখনোই চাই না। অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। পুলিশ ক্ষমা চাইল, পুলিশ প্রধান বলেছেন আমরা ক্ষমা চাইছি, মানে বিশেষ করে গণঅভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন। এখন তো মনে হয় যে একটা স্বাভাবিক পরিস্থিতি শুরু হবে, প্রত্যাশা। আমরা আশা করি যে পুলিশ, এটা আমরা নিঃসন্দেহে স্বাগত জানাই যে প্রাতিষ্ঠানিকভাবে এই প্রথম গণহত্যার জন্য কোনো প্রতিষ্ঠান ক্ষমা চাইল। পুলিশ গণহত্যার অভিযোগে অভিযুক্ত, পুলিশের একটা অনেক সদস্যই গণহত্যার সাথে জড়িত, তো যারা গণহত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা। কিন্তু প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে পরিশুদ্ধ করার যে প্রয়োজন এখন অনিবার্য, যে পুলিশ যদি সক্রিয় না হয়, পুলিশ যদি কার্যকর ভূমিকা না রাখে, দেশে আইন শৃঙ্খলা নিশ্চিত করা অসম্ভব। তো প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে নষ্ট করে দেওয়া হয়েছিল, ফ্যাসিজমের দোসর বানিয়ে ফেলা হয়েছিল গত 16 বছরে। সেখান থেকে পুলিশকে গণতান্ত্রিক পুলিশ হিসেবে, মানুষের পুলিশ হিসেবে যে পুনর্গঠনের প্রয়োজন, সেই পুনর্গঠনের পর্যায়ে একটা বড় ধাপ হচ্ছে যে পুলিশ প্রধান আইজিপি সাহেব উনি প্রকাশ্যে পুলিশের পক্ষ থেকে, পুলিশ বাহিনীর পক্ষ থেকে জনগণের কাছে, মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তো আমরা এই মনোভাবকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে এর ধারাবাহিকতায় পুলিশ গণতান্ত্রিক পুলিশ হয়ে উঠবে, বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের পুলিশ হয়ে উঠবে। আপনাকে ওই
পদ্য বা গদ্য সেটাই বলি, আমাদের দেশে কবে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তা আমাদের দেশে পুলিশ কবে সেই পুলিশ হবে, জনগণের পুলিশ হবে, এখন কি সেই প্রত্যাশা করতেই পারি নাকি? সেই প্রত্যাশা আমরা করতে নিঃসন্দেহে, সেই প্রত্যাশা আমাদের প্রবল, কিন্তু বাস্তবায়নটা কি হবে সেটা দেখার জন্য আমরা আসলে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, বিশেষ করে পুলিশ নিয়ে যে পুলিশ বাহিনীর সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের কার্যক্রমের দিকে আমরা তাকিয়ে আছি। আমরা অপেক্ষা আছি 31শে ডিসেম্বরের মধ্যে কমিশন রিপোর্ট দেওয়ার কথা। কমিশন কি রিপোর্ট নিয়ে আসে, কমিশনের রিপোর্টকে পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কীভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী পুলিশ বাহিনীতে পুনর্গঠন করা হয়, সেই বিষয়গুলো আমরা দেখার অপেক্ষা আছি। এই পর্যায়ে খুব বেশি আশাবাদী হওয়াটা কঠিন, কারণ আমাদের কিন্তু বারবার আশাবাদী হয়ে পড়ে। আলোচনা করা যায় না যে আলোচনা মানে নিশ্চিত করা খুব জরুরি দরকার যে পুলিশের বেতন ভাতা বা সাম্প্রতিক সময় অনুযায়ী পুলিশের বেতন ভাতা বা যারা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকেন, এটা তো বোধহয় সময়ও এসেছে সেই বেতন ভাতার ব্যাপারটাও বোধ করি একটু আলোচনার জায়গায় দাবি রাখে নাকি? সেটা নিঃসন্দেহে, কিন্তু তার আগে আসলে পুলিশের জবাবদিহিতা, পুলিশকে দুর্নীতিমুক্ত করা, পুলিশ যাতে জনবান্ধব পুলিশ হয়ে ওঠে সেই জায়গাটা নিশ্চিত করা। প্রাতিষ্ঠানিকভাবে পুলিশ কিন্তু খুব ভালো সুবিধা পাচ্ছে বা পাচ্ছে না। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে পুলিশের জন্য যে বেতন ভাতা, সেটা যদি পুনর্মূল্যায়নের বা পুনর্বিবেচনার প্রয়োজন হয়, সে নিঃসন্দেহে সরকার করবেন। কিন্তু পুলিশ যদি জনবান্ধব না হয়, পুলিশের পেছনে টাকা খরচ করা, যেটা বলছেন সবই ঠিক আছে, দলীয় পুলিশ যেন না, দলীয় পুলিশ যেন না হয়, এবং আমাদের করের টাকায় যেহেতু আমাদের উপর নির্যাতনের পুলিশ না হয়, সেই জায়গাটা নিশ্চিত করা হোক। প্রধান উপদেষ্টার সঙ্গে 28 রাষ্ট্রদূতের বৈঠক সোমবার, এবং এটা বোধহয় এতজন রাষ্ট্রদূত একসাথে আমাদের কোনো দিন রাষ্ট্রপ্রধানের সাথে, আমি সরি আমার হয়তো ভুলও হতে পারে, একটা তো সম্ভাবনার জায়গা এবং নতুন খবর তো নাকি? বিষয়টা হচ্ছে যে এরা এই 28 জন যে রাষ্ট্রদূত আসছেন, তারা মূলত সবাই ইউরোপীয় রাষ্ট্রদূত, ইউরোপীয় রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত। এবং আমরা জানি যে ইউরোপীয় অনেক দেশেরই বাংলাদেশের দূতাবাস নেই, তারা দিল্লিতে বসেন, ভারতের দিল্লিতে বসেন। তো সেখান থেকে মানে বিক্ষিপ্তভাবে যার যখন প্রয়োজন তারা হয়তো বাংলাদেশে আসেন মাঝে মাঝে। কিন্তু এবার যেটা হচ্ছে যে ইউরোপের যতগুলো রাষ্ট্র আছে তাদের সবার দিল্লিতে তাদের যে দূতাবাস, সেখান থেকে 28 জন রাষ্ট্রদূত, ইউরোপীয় রাষ্ট্রদূত একসাথে আসবেন এবং তারা সোমবার প্রধান উপদেষ্টা সাহেবের সাথে দেখা করবেন। সো এটা আমরা এভাবে দেখতে চাই যে গণতান্ত্রিক বাংলাদেশ এবং শেখ হাসিনার ফ্যাসিজম পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতি ইউরোপের সমর্থনের এক ধরনের বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখতে চাই। এবং আমরা আশা করি যে ইউরোপের সাথে বাংলাদেশের যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইউরোপ আমাদের বিভিন্ন দিক থেকে, ইভেন অর্থনৈতিকভাবেও আমাদের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্যগুলির একটা। সো এবং সবচেয়ে বড় গন্তব্য আসলে ইউরোপ, আমেরিকা, ইউরোপ। সো ইউরোপের সাথে আমাদের হৃদ্যতার সম্পর্ক যত বাড়বে ততই আমরা এগিয়ে যেতে পারবো, এবং দুপক্ষেরই এটা ভালো। তো এটা খুবই ইতিবাচক একটি উদ্যোগ যে তারা সবাই একসাথে আসছেন, তারা সবাই প্রধান উপদেষ্টা সাহেবের সাথে দেখা করবেন, এবং এর ধারাবাহিকতা ইউরোপের সাথে আমাদের সম্পর্ক আরও অনেক নিবিড় হবে, অনেক গভীর হবে, এটা আমরা আশা করি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আদালত চেয়েছে। এটা অনিবার্য ছিল, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছাত্রগণ অভ্যুত্থানের মুখে কোনো রকমে পালিয়ে গেছেন, চোরের মতন পালিয়ে গেছেন। সেই জায়গায় তাকে ভারত আশ্রয় দিয়েছে, ভারত তাকে থাকতে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনও আশ্রয় দেয়নি, ভারত তাকে থাকতে দিয়েছে। সেরকম একটা পরিস্থিতিতে বসে তিনি ভারতে বসে বিভিন্ন সময় তার অডিও আমরা পাচ্ছি, তার বিভিন্ন কথা আমরা দেখছি, এবং সেটা বাংলাদেশকে বাংলাদেশে অস্থিরতা তৈরির একটা ষড়যন্ত্র দেখছি তার মধ্যে। তিনি বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করে দেওয়ার, আবারও ফ্যাসিজমের দিকে টেনে নেওয়ার জন্য নানাভাবে উস্কানি দিচ্ছেন, নানাভাবে চেষ্টা করছেন। সেই ধরনের কথা বাংলাদেশের গণমাধ্যমে, বাংলাদেশের সামাজিক মাধ্যমে প্রচার হয়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সেই জন্যই ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছেন। এটা খুবই স্বাভাবিকভাবেই হয়েছে। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপির নির্বাহী চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচারের উপরও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং সেটা খুব দুঃখজনক ছিল, কারণ তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ ছিল না। কিন্তু শেখ হাসিনা তো গণহত্যাকারী, এবং তার বিরুদ্ধে গণহত্যার বিচার চলছে। তো সেই পরিস্থিতিতে তাকে কথা বলার সুযোগ দেওয়া আসলে বাংলাদেশের স্বার্থে সমীচীন। আপনি এই প্রসঙ্গে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। আপনি বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায়
একটি বড় টেলিভিশন চ্যানেল এনটিভিতে একসময় দায়িত্ব পালন করেছেন, আবার পরে এসে আরেকটি টেলিভিশন চ্যানেলে দায়িত্ব পালন করেছেন। এই যে প্রচার মাধ্যমের যে ভূমিকার কথা, এখন ভারতের প্রচার মাধ্যমের ভূমিকার কথা বলা হচ্ছে, যে এখন তো গ্লোবাল ভিলেজ, কোথায় কি ঘটছে এটা সহজেই জানা যায়, কিন্তু এই যে ভারতীয় মিডিয়া যে আমাদের দেশের সম্পর্কে নানা ধরনের বিদ্বেষমূলক বলা যাবে আর কি সে খবর প্রচার করছে, তা সব মিডিয়াই কি এরকম অন্ধ হয়ে গেল? ভারতীয় মিডিয়া সম্পর্কে একটা ক্লিয়ার অবজারভেশন হচ্ছে যে মিথ্যাচার এবং অপপ্রচারের ভারতীয় মিডিয়া আসলে অতুলনীয়, সবার চেয়ে এগিয়ে, বিশ্বের সারা পৃথিবীকে আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এটা আমি শুধু আমাদের দেশের যে এই মুহূর্তের পরিস্থিতি তা না, আমি একটু অন্য বিষয়ে আপনার নজর কাটতে চাই। আমি কেন প্রসঙ্গটা তুললাম, যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই মুহূর্তে মনে করি সংখ্যালঘু নির্যাতনের যে কথাটা বলা হচ্ছে সেটাকে আদৌ যেভাবে বলা হচ্ছে সেটা তো সেরকম না, নাই, কিন্তু এটা একেবারে একদম। এবং আমি এই কথাগুলো আসলে ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন বা টেলিভিশন মাধ্যম, স্পেশালি পশ্চিমবঙ্গের গণমাধ্যম, তাদের বিশ্বাসযোগ্যতা আসলে একদম শূন্যের কোঠায় নেমে গেছে, বরং মানে শূন্যের নিচে নেমে যাচ্ছে। এবং এইটা শুধুমাত্র আমরা যে বলছি তা না, এটা আসলে সারা পৃথিবীর কাছে এক্সপোজ। একটা প্রসঙ্গ এক লাইনে শেষ করি, যে আমরা যে পান হত্যা প্রচেষ্টা কিংবা মানে কানাডার সাথে ভারতের যে ক্রাইসিস, সেই ইস্যুতেও তখন কানাডার বিরুদ্ধে ভারত যে মিথ্যাচার এবং অপপ্রচার ভারতীয় মিডিয়া করেছিল, সেটা কিন্তু ভারতের মিডিয়ার এই প্রোপাগান্ডা মিথ্যাচারের যে চরিত্র, সেই চরিত্র সারা পৃথিবীর সামনে ধন্যবাদ দিয়েছে। অনেক ধন্যবাদ। একটু দ্রব্যমূল্য, দ্রব্য দাম দর নিয়ে একটু কথা বলতে চাই, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। মাত্র 6 মাস আগে যে আলু 30 থেকে 20, 30, 40 টাকা কেজি ছিল, এখন আলুর মৌসুম, এই সময় আলুর মৌসুম, সেই আলু এখন বাজারে 120 টাকা। এখন এই যে কষ্টে আছে মানুষ, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে উধাও, যুগান্তর লিখেছে উল্টা স্রোতে মূল্যস্ফীতি। তাহলে এটা তো সত্য যে আপনি যদি ওই খাদ্য সংস্থান না দিতে পারেন, পেটে খেলে পিঠে সয় যদি না করতে পারেন, তাহলে তো মানুষ কি স্বপ্ন দেখবে? এটাই আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট, যে জিনিসপত্রের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না এই অন্তর্বর্তী সরকার। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে দ্রব্যমূল্য বারবার আমরা বলছি, কিন্তু আমরা তার কোনো বহিঃপ্রকাশ দেখছি না। মূল্যস্ফীতি 13.8% দাঁড়িয়েছে, এবং যেখানে সিঙ্গেল ডিজিটে থাকবে এটা আমরা আশা করেছিলাম। কোনোভাবেই এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। গ্রামের অবস্থা আরো খারাপ। মানে এবং আপনি আলুর কথা বললেন, তেলের দাম অস্বাভাবিক, মানে অনেক। এই যে বোতলজাত সয়াবিন হাওয়া হয়ে গেল, মানে এটা কি জাদু? কেউ একটা জাদু দিল নাকি? মানে ষড়যন্ত্রের কথা বলে লাভ নেই, ষড়যন্ত্র হবেই। আমরা দেখেছি যে বিলিয়ন বিলিয়ন ডলার গত 16 বছরে পাচার করা হয়েছে। তো যারা পাচার করেছে, যেই ষড়যন্ত্রের যে দোসররা, তারা সবাই মিলে ষড়যন্ত্র করবে, তাদের হাতে প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার তাদের হাতে, তারা দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। সেই ষড়যন্ত্র ঠেকানোর জন্যই তো প্রফেসর ইউনূসের সরকার। তো সেই সরকার কি করছে? আমরা সরকারের কাছে অনেক বেশি সক্রিয় ভূমিকা দেখতে চাই, এবং আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা বাজারে স্থিতিশীলতা চাই, বাজারে আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য চাই। টিসিবির গাড়ির পেছনে বিশাল লাইন, পণ্য ফুরিয়ে যায়, মানুষের লাইন শেষ হয় না, এই শিরোনাম আমরা একটু আগে। অনেক ধন্যবাদ। এটা হতে পারে না, এটা অনিবার্য, এবং এটা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, দ্রব্যমূল্য, এটি যদি সহনশীল পর্যায়ে না থাকে, মানুষ যে আশা প্রকাশ করবে, আশায় বাঁচবে, আশায় বুক বাঁধবে, সেটা কি করে সম্ভব? একটু বোধ করে নজর দেওয়া খুব জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।